নমস্কার, প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আমি আপনাদের সাথে রয়েছি মৌসুমী। দেখে নেব খবর বিস্তারিত। ফ্রন্ট রানার স্টেট হিসেবে কাজ করছে ত্রিপুরা। সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সুবিধা পৌঁছে দেওয়াই উদ্দেশ্য। দীনদয়াল উপাধ্যায় জন্মজয়ন্তী অনুষ্ঠানে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একান্ত মানবতাবাদের প্রণেতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম জয়ন্তী উদযাপন করা হয় বৃহস্পতিবার। উপলক্ষে রাজ্য ভিত্তিক মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মাথা পিছু আয়ের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। পূর্বতন সরকারে যেখানে শুধুমাত্র ফটো সেশনের জন্য কাজ করেছিল, সেখানে বর্তমান সরকারের সময়ে নীতি আয়োগের স্বীকৃতি অনুসারে ফ্রন্ট রানার সেট হিসেবে কাজ করছে ত্রিপুরা বলে এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই রাজ্য ঠিকভাবে চলছে কিনা। আজকে আমাদের রাজ্য নর্থ ইস্টার্ন জোনের মধ্যে উই আর দ্য ফোর্থ স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি। সেই জায়গায় আজকে আমাদের এখানে যে জিএসটিপি আছে, স্টেট যে জিডিপি, সেখানে সেকেন্ড হাইয়েস্ট আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে। পার ক্যাপিটা যদি আমরা আজকে দেখি, পার ক্যাপিটা ইনকামে আমরা সেকেন্ড হাইয়েস্ট নর্থ ইস্টার্ন জোনে, অর্থাৎ এবং ফ্রন্ট রানার নীতি আয়োগ থেকে ডিক্লেয়ার করেছে। ফ্রন্ট দুবার আমরা করেছি প্রতি করে, যে সমস্ত বেনিফিটগুলো যাতে মানুষের মানে অফিসে না আসতে হয়, সেখানে আমরা সেই বেনিফিশিয়ারি স্কিমগুলো আমরা দিচ্ছি সেন্ট্রালের। এবং আমরা এটাও করেছি এবার আমাদের সরকার থেকে, আমার সরকার করে একটা পোর্টাল বের করেছি। বিভিন্ন গ্রামে গঞ্জে অনেক সময় বিভিন্ন সমস্যা থাকে, কোথায় যাবে, একটা ড্রেন খারাপ, একটা ওখানে ইলেকট্রিসিটির নেই, তো সেখানে আমার পোর্টালে যদি সে ফটো তুলে সেটা যদি আপলোড করে, নির্দিষ্ট টাইম লাইন দেওয়া হয়েছে যে ওই টাইমের মধ্যে এটাকে সমাধান করতে হবে। সেটা না হলে নেক্সট এসডিএম লেভেলে না হলে ডিস্ট্রিক্ট লেভেলে, শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারি লেভেলে আসবে। টাইম লাইনের মধ্যে এই যে মানুষের জন্য কাজ করা, সেই কাজটা আমরা করছি। আমি বলছি না 100% হচ্ছে, কিন্তু আমরা দেখেছি যে পার্সেন্টেজ আসছে গ্রামে গঞ্জে সবচেয়ে বেশি, কিন্তু আমরা একটা কার্যকরী ভূমিকা নিয়েছি এবং মানুষ কিন্তু সেটা বেনিফিট পাচ্ছে। 25 সেপ্টেম্বর 1916 সালে জন্মগ্রহণ করেন ভারতীয় রাজনীতির অন্যতম ব্যক্তিত্ব তথা অখণ্ড মানবতাবাদের আদর্শের প্রবক্তা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। ভারতীয় জনতা পার্টির অগ্রদূত, রাজনৈতিক দল ভারতীয় জনসংযোগের নেতা ছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। হিন্দুত্ব পুনরুজ্জীবনের আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য 1940-এর দশকে মাসিক প্রকাশনা রাষ্ট্রধর্ম শুরু করেছিলেন, যার বিস্তৃত অর্থ হল জাতীয় কর্তব্য, সাংস্কৃতিক জাতীয়তাবাদী মূল্যবোধ এবং স্বদেশী অর্থাৎ স্বনির্ভরতার মতো বেশ কয়েকটি সমাজতান্ত্রিক নীতির মাধ্যমে ভারতীয় রাজনীতিতে একটি ভারতীয় জনতা পার্টির নামে একটি রাজনৈতিক দলের ভিত রচনা করেছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, যেখানে গুরুত্ব দেওয়া হয় অখণ্ড মানবতাবাদের উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দেশের সবচেয়ে মাছ প্রিয় রাজ্য ত্রিপুরা, যেখানে মাছ খায় প্রায় 99% 3-5 মানুষ, আর বছরে উৎপাদিত হয় প্রায় 94,000 মেট্রিক টন মাছ। বৃহস্পতিবার মহারাজগঞ্জ বাজারে আয়োজিত সামাজিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মৎস্য চাষকে উৎসাহিত করছে রাজ্য সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উত্তর পূর্ব ভারতে মৎস্য উৎপাদনে এখন দ্বিতীয় স্থানে অবস্থান করছে ত্রিপুরা, তবে মাছ খাওয়ার দিক থেকে গোটা দেশে শীর্ষে ত্রিপুরাবাসীরাই। রাজ্যের প্রায় 99.35% মানুষ মাছ খান, যা দেশের মধ্যে সর্বোচ্চ। বৃহস্পতিবার আগরতলার মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এক সামাজিক অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বর্তমানে ত্রিপুরায় বছরে প্রায় 94,000 মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। রাজ্যে মাছের চাহিদা পূরণে নেওয়া হচ্ছে আরো উদ্যোগ বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা হচ্ছে সবচেয়ে বেশি ফিশ ইটার, সবচেয়ে বেশি সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা সবচেয়ে বেশি মাছ পায়। তার পার্সেন্টেজ হচ্ছে অ্যাবাউট 99.35%। কাজেই মাছ
আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন আমাদের প্রয়োজন, এবং উইকলি যদি দেখি সাপ্তাহিক যে আমরা কনজিউম করি অ্যাবাউট 69%, অর্থাৎ পার্সেন্টেজ হিসাবে যদি দেখি সারা ভারতবর্ষের মধ্যে যে মাছ বা মৎস্য কনজিউম হয় প্রথম ত্রিপুরা, এবং সাপ্তাহিক 69% আমাদের যে কনজাম্পশন অনেকটা প্রায় আসামেও একই পার্সেন্টেজ। চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা অত্যন্ত জরুরি। এই লক্ষ্যেই অমৃতকালে পুকুর খননে নজির সৃষ্টি হয়েছে রাজ্যে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা বিভিন্ন জায়গায়, আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদেরকে নির্দেশ দিয়েছেন জলাশয় তৈরি করতে হবে, ত্রিপুরাতে কিন্তু বহু জলাশয় ছিল, তো এই যে অমৃতকালে আমরা অনেকগুলো জায়গায় আমরা এই পুকুর যে অমৃত সাগর যেটা বলা হয়, অনেক জায়গায় আমরা করেছি, এবং সেখানেও কিন্তু আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি সারা ভারতবর্ষের মধ্যে। যখন এই বিষয়ে আলোচনা হয় দিল্লিতে, তখন যখন আমরা দেখাই যে আমরা এই এতগুলো, কিন্তু এখন শুধু সেখানে পুকুর খনন করলে চলবে না, সেখানে সেটা যাতে সাস্টেন করে ফিশারি ডিপার্টমেন্ট থেকে শেখানোর চেষ্টা করছে অনেক জায়গায়, যেখানে আমাদের যে বনাঞ্চল আছে সেখানেও যাতে ফিশ প্রোডাকশনের মাধ্যমে ওই অঞ্চলে তাদেরও যাতে জীবিকা নির্বাহ করা যায় তার ব্যবস্থা আমরা করছি। এদিন রাজ্যের বাজারগুলির পরিকাঠামো উন্নয়নে সরকারের ভূমিকা সম্পর্কেও আলোকপাত করেন মুখ্যমন্ত্রী। উৎপাদিত মাছ যাতে সঠিকভাবে বাজারজাত করা যায় সেদিকে নজর দিচ্ছে সরকার। একই সঙ্গে ব্যবসায়ীরা যাতে উপকৃত হন তাও নিশ্চিত করার চলছে উদ্যোগ। উল্লেখ করা যেতে পারে, দীর্ঘদিন ধরেই মৎস্যপ্রেমী রাজ্য হিসেবে পরিচিত ত্রিপুরা এখন সরকারি উদ্যোগ ও স্থানীয়দের অংশগ্রহণে রাজ্য শুধু মাছ খাওয়ার ক্ষেত্রেই নয়, উৎপাদন বাড়ানোর ক্ষেত্রেও অগ্রসর হচ্ছে দ্রুত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 170 জন হোস্টেল ওয়ার্ডের নিয়োগের অনুমোদন দেওয়ার কথা বৃহস্পতিবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অ্যালায়েন্সের ক্ষেত্রে নিজেদের মধ্যে বিভেদের রাজনীতিতে কোনো লাভ নেই বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ওয়ার্ডেনের অভাব রাজ্যের হোস্টেলগুলিতে, বিষয়টি নিয়ে এবার তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে শীঘ্রই 170 জন হোস্টেল ওয়ার্ডেন নিয়োগ করার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজকেও একজন জনজাতি বোন আমার কাছে দেখা করেছিল, এখানে কয়েকজন আছে এর মধ্যে, তো ওনার সাথে এসেছিল, তো আমি বলেছি হোস্টেল, আমি বললাম আপনি কটা হোস্টেল, একটা হোস্টেলের কথা বলছেন? আমরা বললাম যে অলরেডি 29টি নতুন হোস্টেল অলরেডি তৈরি হয়ে গেছে এবং 44টি জনজাতি বিদ্যালয় আমরা তৈরি করে ফেলেছি। বিদ্যালয়ের কথাও বলছে। এখানে মহিলা কলেজ আগরতলাতে আমরা ট্রাইবেল হোস্টেল করেছি, ফটিকরায় আম্বেদকর কলেজে করেছি, গন্ডা তুইসাতে আমরা যে ডিগ্রি কলেজ আছে সেখানে একটা হোস্টেল আমরা করেছি। আমি নিজেও সেখানে গেছি গঙ্গানগরে। এখানে আমাদের মাননীয় মন্ত্রী বারবার বলছিলেন যে হোস্টেলগুলোতে প্রায়শ আপনারা দেখবেন টিভির পর্দায় বিভিন্ন হোস্টেলে উনি যান, তো বলছেন যে ওখানে ওয়ার্ডেনের খুব সমস্যা, নিয়ে নাও। তো 170 জন হোস্টেল ওয়ার্ডেনকে অলরেডি আমরা অনুমোদন দিয়ে দিয়েছি, সেভাবে সেই কাজটা চলছে। এখানে মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশন তার যে অধীনে 50টি যে হোস্টেল আছে আমরা চাইছি সেগুলোকে এখন বিজলির আগামী দিনে যেহেতু ডিপ্লিশন হচ্ছে গ্যাসের, তো সেই জায়গায় সৌর বিদ্যুতের মাধ্যমে জল পরিশোধনের ব্যবস্থা, তার জন্য আমরা প্রায় 19 কোটি টাকা বরাদ্দ করেছি। অ্যালায়েন্সের রাজনীতিতে শরিকের ভূমিকাকে হওয়া উচিত তা নিয়েও এদিন বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। 240টি আসন পেয়েও অ্যালায়েন্সের রাজনীতিতে সবাইকে সমানভাবে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অ্যালায়েন্সের রাজনীতিতে সবাইকে সঙ্গে নিয়ে চলাই ভারতীয় জনতা পার্টির আদর্শ। এক্ষেত্রে বিভেদের রাজনীতিতে কারো কোনো লাভ হবে না জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং যারা ভুল চিন্তাধারা করছেন তাদেরকেও বুঝাতে চাই এবং সেইভাবেই আমরা চলব। রাজনীতি যার যার রাজনীতি যে করতে পারে, এতে কোনো অসুবিধা নেই। আমি আমার রাজনীতি করব,
তুমি বা আপনারা তোমার রাজনীতি করবে, এর মধ্যে তো বাধা দেওয়ার কোনো বিষয় নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের রাজনীতি করব, এবং রাজনীতির মধ্যে, অর্থাৎ রাজনীতি মানে কি, মানুষের সেবা করা। এখানে রাজনীতির ওই চেয়ারের উপর বসে থাকবো তার জন্য রাজনীতি নয়। এটা ডিফারেন্স আছে অন্যান্য পার্টিতে, যে কিছু যেভাবেই হোক এদিক সেদিক করে ক্ষমতায় আসতে হবে, ওর সাথে করে নেব অ্যালায়েন্স, এমুক তেমুক ইত্যাদি নানা রকম এই ধরনের রাজনীতি আমরা দেখেছি। এখন মাননীয় প্রধানমন্ত্রীজি যে 240 জনের যে এমপি আমাদের আছে, তারপরও আজকে এতগুলো অ্যালায়েন্স নিয়ে আজকে আমাদের দেশ চালাচ্ছেন। সেটা কেন সম্ভব হয়েছে? মাননীয় প্রধানমন্ত্রীজির উপর সে আস্থা বিশ্বাস আছে, যে এমন একজন নেতা যার উপর বিশ্বাস করা যায় যে সবার জন্য সব জায়গায় উনি কাজ করবেন, এবং আমরাও চাই এইভাবে সবাইকে নিয়ে আমরা কাজ করব। এটা কোনো পথ নেই, বিভেদের মাধ্যমে কোনো অবস্থায় কাজ এগোবে না। এবং আমরা একের পর আমরা যে সব সিদ্ধান্ত আমরা নিচ্ছি, আমি আশা করি যে এতে করে আমাদের ত্রিপুরার যে উন্নতি সেটা আগামী দিন হবে। আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে শরিক আইপিএফটি এবং তিপ্রামথার সঙ্গে কি ধরনের সমঝোতা হবে ভারতীয় জনতা পার্টি তা জানতে অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন। ত্রিপুরার টিটিএডিসির নির্বাচনকে সামনে রেখে ঘর গুছিয়ে নিতে চাইছে ভারতীয় জনতা পার্টি। নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি প্রস্তুত বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজনীতিতে জোট ধর্ম পালন করতে কোনোভাবেই পিছু পা হবে না দল, তবে এই ক্ষেত্রে কোনোভাবেই তা একতরফা হতে পারে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভাজপা ত্রিপুরা প্রদেশ আয়োজিত এদিনের সভায় যোগদান করেন মোট 920 জন ভোটার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 23 সেপ্টেম্বর বিজেপি মান্দাই কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত জিতু দেববর্মাকে আটক করে পুলিশ। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ মান্দাইয়ে বিক্ষোভ মিছিল করে থানা ঘেরাও করল বিজেপি সরকারের শরিক তিপ্রামথা। এদিনের আন্দোলনে উপস্থিত ছিলেন এডিসি চেয়ারম্যান জগদীশ দেববর্মা, সংগঠনের বিভিন্ন শাখার নেতা ও কর্মী সমর্থকরা। অভিযুক্তকে অবিলম্বে মুক্তি দিতে হবে, না হলে 12 ঘন্টার মধ্যে আরো বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুমকি দিয়েছে তিপ্রামথা। Above the political bias, you are the shape of law. You are the saver. আপনি আইন শৃঙ্খলা রক্ষক। You should neutral. কোন দলের কাছে নথি স্বীকার না করে অবিলম্বে থানা থেকে তাকে যেভাবে হোক আগামীকাল ভর্তি দেওয়ার জন্য আমরা আজকে মান্দাই অঞ্চল কমিটি মান্দাই বাজারে বিক্ষোভ সংগঠিত করেছি। আমরা বাধ্য হব, যদি আগামীকালের মধ্যে আমাদের নির্দোষ ওয়ারিয়র জিতু দেববর্মাকে মুক্তি দেওয়া না হয়। আমরা এই শারদ উৎসবের আগে সাধারণ জনগণের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি সঠিকভাবে নির্দোষ ব্যক্তিকে মুক্তি না দেওয়া হয়, আমরা আগামী দিন অনির্দিষ্টকালের জন্য মান্দাই ব্লক বন্ধ রাখতে বাধ্য। রাজ্যে ভোটার তালিকা সংশোধন নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিজ্ঞপ্তি ছাড়াই বিশেষ নিবিড় সংশোধনী অভিযান শুরু করা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। 2005 সালের ভোটার তালিকা ধরে যাচাইয়ের নির্দেশেও আশঙ্কা প্রকাশ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।
ত্রিপুরায় ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক পদক্ষেপে নতুন করে দানা বেঁধেছে রাজনৈতিক বিতর্ক। সংবিধান ও কমিশনের নিজস্ব নিয়ম অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের আগে বিজ্ঞপ্তি জারি করা এবং রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনায় বসা আবশ্যক। কিন্তু এবার সেই প্রক্রিয়া সম্পূর্ণ উপেক্ষা করে 2005 সালের ভোটার তালিকাকে ভিত্তি করে অভিযান শুরু হয়েছে বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায়। আর এই বিষয়টি নিয়ে আপত্তি বিরোধী রাজনৈতিক দলগুলির। ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে খসড়া প্রকাশ, দাবি, আপত্তিকর সময়সীমা ও চূড়ান্ত তালিকা প্রকাশ সবই নির্দিষ্ট নির্ঘণ্টে সম্পন্ন হয়। এবার কোনো বিজ্ঞপ্তি ছাড়াই এবং রাজনৈতিক দলগুলিকে অন্ধকারে রেখে এই অভিযান শুরু হওয়ায় কমিশন তার নিজস্ব প্রথা ভেঙে ফেলেছে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির। কমিশনের এই সিদ্ধান্তের ফলে বৈধ ভোটাররাও বাদ পড়তে পারেন এমন আশঙ্কা জড়ালো হয়েছে। এটা নির্বাচন দপ্তর খুব গোপনে বিরোধীদের দিয়ে 2005 সালে ভোটার লিস্টে কাদের নাম ছিল আর 2025 সালে কাদের নাম ছিল এরকম একটা তালিকা তারা তৈরি করতেছে খুব গোপনে ইলেকশন কমিশন। এই সংবাদটা পাওয়ার পর এলাকার মধ্যে সর্বস্তরের মানুষের মধ্যে একটা ভয় ভীতির পরিবেশ তৈরি হইতে সাহায্য করছে, কারণ বিহারের নির্বাচনের ভোটার তালিকা ব্যাপারে মানুষের মধ্যে ভয় তৈরি আছে। এই বিষয়টা সম্পর্কে আমরা জেলা শাসকের সাথে দেখা করবার পর উনি আমাদের আশ্বস্ত করলেন ভয়ের কোনো কারণ নাই, এটা আমরা একটা প্র্যাকটিস করতেছি, কারণ 2005 সালে আমাদের নিবিড় ভোটার তালিকা সংশোধনী ছিল। তারপরে যে আজকে 20 বছর কি অবস্থাতে আছে এটা জানবার জন্য এটা কোনো নিশ্চয় থাকেন, এটা চিন্তা করার কারণ নেই। আমরা যে ডিমান্ডটা করলাম নির্বাচন সংক্রান্ত বিষয়ে যাতে অল পার্টি মিটিং যাতে ডাকা হয়, উনি আমাদের একটা সহমত পোষণ করছে। 2005 সালের তালিকায় যাদের নাম নেই বা সেই তালিকার ভোটারদের সঙ্গে যাদের পারিবারিক সম্পর্ক নেই তাদের আলাদা তালিকাভুক্ত করা দেওয়া হয়েছে নির্দেশ। বিরোধী দলগুলি বক্তব্য এই একটি পরোক্ষ ছাঁটাই প্রক্রিয়া যা গণতান্ত্রিক অধিকার হরণের শামিল। আমরা এটা বলছি যে প্রকৃত ভোটারদের যাতে হয়রানি করা না পায়, উনি সেটাই বলছেন না এই সম্পর্কে আমাদের যথেষ্ট নজরদারি থাকবে যাতে কেউকে যাতে হয়রানি করা না যায়। এবং আমরা এটাও বলছি যে বিএলএ বিশেষ করে রাজনৈতিক দলগুলো থেকে যে প্রতিনিধিগুলো দেওয়া হয় বিএলএদের অজ্ঞাতের সাথে যাতে কোনো সিদ্ধান্ত গ্রহণ। ত্রিপুরার রাজনৈতিক বাস্তবতায় ভোটার তালিকা সবসময় সংবেদনশীল ইস্যু। দীর্ঘ 2 দশকের ব্যবধানে রাজ্যের জনসংখ্যার গঠন ও অভিবাসনের প্রশ্ন তৈরি করেছে নতুন বাস্তবতা। বিশেষ করে উপজাতি ও বাঙালি ভোটারদের অনুপাত রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ভোটার তালিকা থেকে কিছু অংশ বাদ পড়লে তা সরাসরি প্রভাব ফেলতে পারে নির্বাচনী সমীকরণে। 20 বছরের ব্যবধানের 2 তালিকা তুলনা করে যাচাই করানো অবৈজ্ঞানিক ও উদ্দেশ্য প্রণোদিত বলে আগেই জানিয়ে দিয়েছিল সিপিআইএম। অন্য বিরোধী দলগুলিও বলেছে কমিশন প্রথা ভেঙে স্বচ্ছতা হারাচ্ছে, যার ফলে নির্বাচন প্রক্রিয়ার ওপর ক্ষুণ্ণ হবে জনগণের আস্থা। যদি এই প্রক্রিয়া অব্যাহত থাকে এবং প্রকৃত ভোটার বাদ পড়ে যায় তাহলে আগামী নির্বাচনে ফলাফলের অবৈধতা নিয়েও উঠতে পারে প্রশ্ন। ত্রিপুরার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতা ও প্রথাগত নিয়মকে প্রশ্নের মুখে ফেলেছে কমিশনের ভূমিকা। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী আর এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যই প্রাধান্য পাচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ললিত কলা একাডেমির জাতীয় পুরস্কার পেলেন ত্রিপুরার চিত্রশিল্পী তপতি ভৌমিক মজুমদার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই পুরস্কার নেন তপতি ভৌমিক মজুমদার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ললিত কলা একাডেমির জাতীয় পুরস্কার প্রাপ্তি কেবল ব্যক্তিগত সাফল্য নয়, ত্রিপুরার শিল্প সংস্কৃতির ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ মাইলফলক। 64তম জাতীয় শিল্প প্রদর্শনীতে সারা দেশ থেকে আসা 283টি শিল্পকর্মের ভিড়ে আলাদা স্বীকৃতি পেল তপতি ভৌমিক মজুমদারের শিল্পকর্ম, যা উত্তর পূর্ব ভারতের শিল্প চর্চার ধারাবাহিকতাকে জাতীয় পরিসরে সামনে নিয়ে এলো নতুনভাবে। ত্রিপুরা ঐতিহ্যগতভাবে সমৃদ্ধ শিল্প ও সংস্কৃতির রাজ্য। গীত, নৃত্য, লোকসঙ্গীতের পাশাপাশি চিত্রকলার ক্ষেত্রেও বরাবরই স্বতন্ত্র স্বর প্রকাশ করেছেন এখানকার শিল্পীরা। তবে জাতীয় স্তরে স্বীকৃতি পাওয়ার সুযোগ তুলনামূলকভাবে কম। সেই বাস্তবতায় তপতি ভৌমিক মজুমদারের জাতীয় পুরস্কার প্রাপ্তি ত্রিপুরার শিল্পীদের জন্য হতে চলেছে প্রেরণার উৎস।
শিল্প কেবল নান্দনিক প্রকাশ নয়, বরং সমাজকে আরো সংবেদনশীল করে তোলার এক শক্তিশালী মাধ্যম বলে এদিনের অনুষ্ঠানে উল্লেখ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তপতির শিল্প ও এই দর্শনের সঙ্গে সংগতিপূর্ণ শুধু রং নয়, সামাজিক বাস্তবতা ও মানবিক আবেগও ফুটে ওঠে তাঁর ক্যানভাসে। তাই এই পুরস্কারকে কেবল ব্যক্তিগত সম্মান নয়, দেখা যায় সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবেও। তপতি ভৌমিক মজুমদারের সাফল্য উত্তর পূর্ব ভারতের শিল্পী সমাজকে নতুন করে আলোচনায় এনেছে। দীর্ঘদিন ধরে মূলধারার শিল্প চর্চায় উত্তর পূর্ব ভারতের শিল্পীরা প্রান্তিক অবস্থানে থাকলেও সাম্প্রতিক সময়ে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে গুরুত্ব পাচ্ছে তাঁদের কাজ। এ ধরনের স্বীকৃতি ত্রিপুরার তরুণ শিল্পীদের জন্য হতে পারে পথপ্রদর্শক। মেধা ও সৃজনশীলতা থাকলে ভৌগোলিক প্রান্তিকতা বাধা হতে পারে না, এই বার্তাই দেয় তপতি ভৌমিক মজুমদারের সাফল্য। এই সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় শিল্পীদের জন্য অবকাঠামো, প্রদর্শনী ও জাতীয় স্তরে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করার দায়িত্ব রয়েছে সরকার এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর উপর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বৃহস্পতিবার দুপুরে বিশালগড় থানার অন্তর্গত উত্তম ভক্ত চৌমোহনী নাকা পয়েন্টের সামনে সংঘটিত হয় চাঞ্চল্যকর ঘটনা। জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাস আটক করে ভাঙচুর চালায় 3 যুবক। কর্তব্যরত পুলিশ সদস্যদের সামনেই চলে এই দুঃসাহসিক কার্যকলাপ। দ্রুত ব্যবস্থা নিয়ে 2টি মোটর বাইক সহ 3 যুবককে আটক করেছে পুলিশ। হঠাৎ এই ভাঙচুরের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। ঘটনা হয়েছে দারোগাবাড়ির কাছে সম্ভবত একটা বাস বেরিয়ে গেলে বাইকের বাউন্ডি দিচ্ছে। বাউন্ডি দেওয়ার পর তারা দৌড়ে আইছে। এখানে আমরা সামনে আমরা না করতে পারি, বাসটা কিছু করলো না। আমরা দৌড়ে দেখলে আমার উপর দিয়ে আমার একটা ওজন হয়ে গেছে। তারপরে ধরলাম, ধরে ধরে এই নাকা পয়েন্টে আনলাম। তারা কতজন ছিল? তারা 3 জন আছে। তারা কি বাইকে আসছিল? বাইকে আছে। মানে যে গাড়িটা যে ডিল দিছে, গাড়ি যে ভাঙচুর হয়েছে, মানে প্যাসেঞ্জার কি আহত হয়েছে? না, প্যাসেঞ্জার আসছিল না, তখন ওখানে নামাই। আচ্ছা, কি না তাদের? আরেকজনের নাম হলো কৌশিক মন্ডল, আরেকজনের নাম হলো রঞ্জিত দেবনাথ। তারা লাস্ট অব্দি আপনারা কি করছেন? এরপরে থানা হ্যান্ডওভার করে দিয়েছি, থানাতে ফোন করে গাড়ি আনছি, গাড়িতে হ্যান্ডওভার। বিশালগড় থানাতে? বিশালগড় থানাতে। ঘটনা হয়েছে আপনার উত্তম সময় নাকা পয়েন্টের সামনে। যেটা গাড়িটা বানছে এখানে কাছাকাছি নাকাটা সামনাটা মধ্যে আমরা যাইতে দৌড়ে পাস পাইটাতে দৌড়ে আমরা দেখতে দৌড়ে গেছি। এসে দেখতেছি আমার না করতে দিও না আমার উপর দিয়ে মেরেছে দৌড়ে। মালিকের গাড়ি করেছে। আমার আগে 2টা আলট্রা ছিল, একটা উত্তরপুর, একটা পুরঙ্গ বাজার, একটা সুনামুড়া। আমি আমার সাইডে আয় করতেছি, তারপরে বলে কোন গাড়ি পালিয়েছে দেখছে না, কোন জায়গায় পালিয়েছে এটাও দেখছে না। সে ফোট করে আনায় আমার গাড়ির সামনে বাইকটা দাঁড়া করে এবার আমার নাইমা গিয়া নদীর বুঝে ভূত গিয়া নদীর ভূত হয়ে যাচ্ছে মাঝে ভূত দেখে আমার বাড়ি মাসে হেলমেটটা দিয়া। তারপরে আমি তারা পালিয়েছি, আমি বাইক মারে কোন জায়গায় পালিয়েছি, আমি নাম কি জানি না পড়েছি, কোন জায়গায় পালিয়েছ, আমি কোন গাড়ি পালিয়েছে, আমি কি গাড়ির নাম থেকে পড়েছি। ঘটনা কোন জায়গায় রয়েছে? আমি বলতে না, আমাদের গাড়ি মার্কেট হয়েছে। আপনার গাড়িটা যে ভাঙচুর করছে কোন জায়গা করছে? জায়গার নাম কি? তারা কতজন ছিল? তারা 3 জন। তারা কি গাড়ি যেতেছে না বাইকে যেতেছে? বাইকে যাইতেছে। আপনার গাড়ি প্যাসেঞ্জার কি আহত হয়েছে? না, গাড়ির সব প্যাসেঞ্জার নামাই দিছে তারা। আপনি কোন জায়গায় যেতেছেন? আমি সব রুম যেতেছি। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।